ডেডলাইন শেষ হওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগে হোয়াইট হাউসে একটা জরুরি ফোন কল এলো। ওপাশ থেকে কথা বলছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি একটাই, ওয়াশিংটন যেন কোনোভাবেই তেহরানের সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে না যায়। চাপটা ছিল আকাশচুম্বী, কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাকশন নেওয়ার জন্য একটা খুব কড়া সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আর ইসরায়েলি নীতি নির্ধারকরা এই আতঙ্কে ছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝি যুদ্ধের বদলে শেষমেশ কূটনীতিই বেছে নেয়। এখানেই তৈরি হয় এক অদ্ভুত ভূ রাজনৈতিক ধাঁধা। দেখুন, ইসরায়েল কিন্তু লেবাননের মতো জায়গায় মাঝে মাঝে টেকনিক্যাল পজ বা সাময়িক বিরতিতে রাজি হচ্ছে, কিন্তু যখনই বড় কোনো সামরিক অভিযানের কথা আসে তখন তারা থামতে নারাজ। বিশ্লেষকরা এর একটা খুব সহজ ব্যাখ্যা দিচ্ছেন। নেতানিয়াহু আসলে কৃত্রিমভাবে এই যুদ্ধটাকে টেনে লম্বা করছেন। যতদিন যুদ্ধ চলবে ততদিন তার গদি নিরাপদ, আর দেশের ভেতরে দুর্নীতির দায়ে জেল খাটার ভয়টাও তাকে আপাতত তাড়া করছে না। কিন্তু একটু গভীরে তাকালে দেখবেন, ইসরায়েলের ক্ষমতাধরদের কাছে ইরানের সাথে এই সংঘাতের মানে কিন্তু শুধু একজনের ক্যারিয়ার বাঁচানো নয়, এর পেছনে আরও বড় এক উদ্দেশ্য আছে। আর সেটা হলো তাদের সেই বিতর্কিত প্রজেক্ট গ্রেটার ইসরায়েল। এটি বাস্তবায়নে তারা এক চুলও ছাড় দিতে রাজি নয়। এখন মধ্যপ্রাচ্যে চারদিকে যে যুদ্ধগুলো দেখছেন, এগুলো কিন্তু এলোমেলো কোনো লড়াই নয়। পুরো অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার জন্য এটি তাদের এক দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিত চাল। গ্রেটার ইসরায়েল শব্দটা শুনলে আপনার মাথায় হয়তো কোনো প্রাচীন ধর্মীয় ম্যাপের কথা আসতে পারে, যেখানে নীলনদ থেকে দজলা ফোরাত পর্যন্ত সীমানার দাবি করা হতো। তবে এই প্রজেক্টের আধুনিক রূপটি পুরোপুরি বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক। এর মূল লক্ষ্য হল প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিজেদের সামরিক শক্তিকে অপরাজেয় করে তোলা। 1919 সালের এই জায়োনিস্ট ম্যাপটি দেখুন। এটি 1967 সালের সীমানার চেয়েও অনেক বড় এলাকা দাবি করে। যেমন সিরিয়ার গোলান মালভূমি দখলে রাখা মানে হলো দামিস্কোকে সবসময় হাতের মুঠোয় রাখা। উত্তরে লেবাননের লিটানি নদী দখল করা মানে নিজেদের পানির উৎস নিশ্চিত করা। আর পূর্ব দিকে জর্ডান নদী উপত্যকায় আধিপত্য মানে হলো ইরাক বা ইরান থেকে আসা যে কোনো হুমকির মুখে এক বিশাল দেওয়াল তোলা। সীমানা বাড়ানোর এই পুরো পরিকল্পনার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য কাজ করছে। এটি তাদের জন্য এক ধরনের ফ্রি হ্যান্ড জোন তৈরি করে, যাতে তারা যখন খুশি মুহূর্তের নোটিসে যে কোনো প্রতিবেশী দেশে একতরফা হামলা চালাতে পারে। এই সামরিক শক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে আরও এক অস্ত্র, যার নাম নর্মালাইজেশন বা স্বাভাবিকীকরণ। কয়েক দশক আগে মিশরের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির মতো করে তারা একের পর এক আরব রাষ্ট্রকে শান্তি চুক্তিতে বাধ্য করছে। উদ্দেশ্য শত্রুদের হাত পা বেঁধে ফেলা। তাদের এই গেম প্ল্যান শেষ হয় একটি বিশাল আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েল তার প্রভাব লোহিত সাগর ছাড়িয়ে সুদূর সোমালিয়া পর্যন্ত ছড়িয়ে দিতে চায়। কিন্তু এই দুর্দান্ত কৌশলের সামনে এখন এক মস্ত বড় দেয়াল দাঁড়িয়ে আছে, আর সেই দেয়ালটির নাম ইরান। ইসরায়েলের এই একচ্ছত্র আধিপত্যের পথে ইরানই এখন সবচেয়ে বড় বাধা। তেহরান গত কয়েক দশক ধরে এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। সম্প্রতি ইরান যখন হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালালো, ইসরায়েল কিন্তু একা সেগুলো আটকাতে পারেনি। নিজেদের আকাশসীমা বাঁচাতে তাদের সরাসরি আমেরিকার বিশাল সামরিক সাহায্যের উপর নির্ভর করতে হয়েছে। শুধু সামরিক নয়, ইরানের হাতে আছে এক মোক্ষম অর্থনৈতিক অস্ত্র, হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের তেলের একটা বড় অংশ যায়, তার নিয়ন্ত্রণ ইরানের হাতে। তেহরান চাইলেই যে কোনো সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের গতিপথ ওলটপালট করে দিয়ে ইসরায়েলকে চাপে ফেলতে পারে। একদিকে শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে বৈশ্বিক লজিস্টিক্সের উপর নিয়ন্ত্রণ। সব মিলিয়ে ইরান যেন ইসরায়েলের সেই আধিপত্যের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আর এটাই ইসরায়েলি নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। তারা খুব ভালো করেই জানে ইরানকে একা হারানোর মতো একক শক্তি তাদের নেই। তাই একা জেতা অসম্ভব দেখে তারা এখন এক বিপজ্জনক জুয়ায় মেতেছে। তারা পুরো অঞ্চলে উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছে যাতে যুক্তরাষ্ট্র শেষমেশ ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হয়। কিন্তু সময় তাদের হাতে একদম নেই। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে, কারণ খোদ আমেরিকার ভেতরেই এখন জনমত পাল্টাতে শুরু করেছে। সাধারণ আমেরিকানরা এখন ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। ফলে তারা এতদিন যে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছিল তাতে টান পড়ার দশা। এই চাপের ঢেউ এখন মার্কিন কংগ্রেসেও আছড়ে পড়ছে।
এতদিন যে দলমত নির্বিশেষে সমর্থন তারা পেয়ে আসতো, সেখানেও এখন ফাটল ধরেছে। ফলে তাদের ভবিষ্যৎ যুদ্ধের রসদ বা ফান্ডিং অনিশ্চিত হয়ে পড়ছে। মজার ব্যাপার হলো, এই আগ্রাসন হিতে বিপরীত হচ্ছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আগে একে অপরের শত্রু ছিল, তারা এখন নিজেদের বাঁচাতে পুরনো বিবাদ ভুলে একজোট হতে শুরু করেছে। পুরো পরিস্থিতি যেন এক চরম বৈপরীত্য বা প্যারাডক্সের দিকে যাচ্ছে। জোর করে সব নিয়ন্ত্রণ করতে গিয়ে ইসরায়েল আসলে এমন এক আঞ্চলিক ঐক্য আর আন্তর্জাতিক একাকিত্ব তৈরি করছে, যা দীর্ঘমেয়াদী টিকে থাকা তাদের জন্য অসম্ভব করে